হ্যালো ভাইসা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোহাগী। ওয়ালাইকুম সালাম। জি স্যার। তুমি গতকাল যে হোমওয়ার্কটা দিয়েছো ইনবক্স করেছিলা? জি স্যার, কিন্তু কোনো ফিডব্যাক আসেনি, হয় নাই জাভেদাটা। আমি সেখানে জাভেদাগুলো নিয়ে সেখানে ওই যে কারবারি বাট্টা যে তালিক ছিল না, 70,000 টাকার মধ্যে 7,000 টাকা স্যার একটু বের করুন। বের করে দেখো। যে লিখছো জি প্রাপ্য হিসাব কই? ডেবিট, বাট্টা হিসাব ডেবিট লিখছো না তুমি 7,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। ক্রেডিট 70,000 টাকা লিখছো না? জি স্যার। এই বাট্টাটা জাবেদায় লেখা হবে না, এটা কারবারি বাট্টা। তোমাকে ও শুধু আচ্ছা। তোমাকে শুধু লিখতে হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 63,000 টাকা। আচ্ছা স্যার। কারবারি বাট্টা হিসাবে বাদ দিয়ে লিখতে হয়, লেখা হয় না, কেমন? আমি তোমাকে ফিডব্যাক দেই নাই, একটু ব্যস্ত ছিলাম। আমার দেখছি তোমার এটা। হ্যাঁ স্যার, আমি দেখেছি, আপনি দেখেছেন। এরকম আরেকটা আছে যেখানে কারবারি বাট্টা আছে, ওইটা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই যে 10 নাম্বারটাও। হ্যাঁ হ্যাঁ, 10 নাম্বারটা। 10 নম্বরে আচ্ছা স্যার 10 নম্বরে তো আমার কারবারি বাট্টা নাই। 10 নম্বরে কারবারি বাট্টা ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। না না, 10 নম্বরে কারবারি এটাও বাট্টা, আসবে না। 10 নম্বরে কারবারি বাট্টা ছিল না। আচ্ছা স্যার। কারবারি বাট্টা একটাই ছিল, এটাই ছিল, আচ্ছা স্যার। বাকিগুলো হবে। আর জান্নাত, আচ্ছা স্যার। স্যার জি স্যার কি বলো নগদ পাঠিয়ে দেবো কি করেছিলাম। বলো? স্যার আমার কাছে চকগুলি মনে থাকে না। এমনি সব কঠিন না, বাট চকটি মনে থাকে না। ওই অঙ্ক করতে করতে মনে থাকবে, তুমি শুধু মাথায় রাখবা নগদ প্রাপ্তির মধ্যে কি নগদ না ডেবিট হবে, নগদ না ডেবিট হবে, আর বাট্টাটা ডেবিট হবে, আর বাকি তিনটা ক্রেডিট। আর নগদ প্রদান। স্যার বলো। স্যার আমাদের কি বোর্ড কোশ্চেনে পূর্ণ নিষ্পত্তির জাবেদাগুলি বেশি আসে? আমি পূর্ণ পূর্ণ নিষ্পত্তি, নিষ্পত্তি জিনিসটা হ্যাঁ, বুঝি না ঠিক মতো। পূর্ণ নিষ্পত্তি কথার অর্থ হচ্ছে এই লেনদেনটা একেবারে শেষ, এই লেনদেনটা আর থাকবে না, একেবারে যার সাথে লেনদেন ছিল, যে টাকা পেয়েছি এই টাকা পাইয়াই এটা একবারে কমপ্লিট করে ফেললাম, শেষ করে ফেললাম। কথা বুঝতে পেরেছো? মনে করো, জি স্যার। আর ওই মনে করো তোমার কাছে আমি 5,000 টাকা পাবো, তো তোমাকে বললাম যে তুমি আমাকে 4,800 টাকা দাও, বাকিটা দিতে হবে না। এই যে আর দিতে হবে না, তোমার সাথে লেনদেন শেষ, এটাকে বলা হয় পূর্ণ নিষ্পত্তি। মানে দুজনের মধ্যে আর কোনো লেনদেনের সম্পর্ক থাকবে না। জি স্যার, মানে যে টাকা মাফ করে দেয় যে। যে 200 টাকা তোমার কাছ থেকে কম দিলাম, এটা হলো বাট্টা, মাফ করে দেওয়া, ঠিক আছে? জি স্যার। এটা হলো পূর্ণ নিষ্পত্তি। স্যার ওইটার মধ্যে যে প্রদেয় আর প্রাপ্য হিসাবটা লেখে ওইটা উল্টাপাল্টা হয়ে যায় সব সময়। একটা খেয়াল রাখবা, টাকা পাইলে সেটা প্রাপ্য, আর আমি টাকা যদি দেই তাহলে প্রদেয় হিসাব বা প্রাপ্ত বাট্টা। টাকা দেওয়ার সময় বাট্টাটা পাওয়া যায়, বাট্টা প্রাপ্ত হয়। আর টাকা আদায় করার সময় বাট্টা দেওয়া হয়, এটা বাট্টা প্রদত্ত হয়, এটাকে প্রদত্ত বাট্টা বলে, বিক্রয় বাট্টা বলে। আর টাকা দেওয়ার সময় যদি বাট্টা পাওয়া যায় সেটাকে ক্রয় বাট্টা বা প্রাপ্ত বাট্টা বলে। স্যার পূর্ণ নিষ্পত্তির মধ্যে যে নাম দেওয়া থাকে না স্যার, হ্যাঁ বলো। ওখানে প্রদেয় হিসাব তারপর প্রাপ্য হিসাব এটি না লিখে যদি রহিম হিসাব করিম হিসাব এরকম লিখি তাহলে কি হবে? তা হবে, তবে প্রাপ্য হিসাব লিখলে হয় কি, রহিম তো একজন ব্যক্তির নাম, আর প্রাপ্য হিসাব সমস্ত ধারে লেখা লেখা হয়। এই জন্য প্রাপ্য হিসাব লিখে তুমি ব্রেকেটে লিখতে পারো রহিম হিসাব করিম হিসাব ব্রেকেট দিয়া। ও আচ্ছা। তুমি মনে রাখবা টাকাটা যখন পাইছি মানে সে আমার প্রাপ্য হিসাব, সে দেনাদার। আর টাকাটা যদি আমি দেই তাহলে সে আমার পাওনাদার, সে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। এটা আমাকে ওকে খেয়াল রাখবা, ঠিক আছে? স্যার আমার নগদ প্রাপ্তি জাবেদাটা কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার নগদ গুলো প্রাপ্তি হয়েছে। জাবেদাটা হ্যাঁ হয়েছে হয়েছে, দেখেছি আমি, হয়েছে। স্যার বিক্রয় আর ক্রয় জাবেদাটা বেশি ইজি লাগে। সব ইজি লাগবে ইনশাল্লাহ, করতে থাকবে দেখো সব ইজি লাগবে। সুমাইয়া, তোমার কোনো প্রবলেম আছে?
সুমাইয়া, জি স্যার। তোমার তোমার কোনো প্রবলেম আছে? নো স্যার। ফাইন। অঙ্ক করছো কিনা, প্রবলেম আছে না নাই সেটার পর আগে বলো, করছো কিনা অঙ্ক? অঙ্ক করেছো? জি স্যার। দেখ, অঙ্ক করে যদি প্রবলেম না থাকে তাহলে ফাইন, বেটার। আর যদি অঙ্ক করেই নেই তাহলে প্রবলেম আছে নাই বুঝবা কিভাবে? এইটা হলো বিষয় আর কি। যদি করে থাকো তাহলে ধন্যবাদ। বাকিরা তো আছে, ক্লাসে আসতে একটু লেট করতেছে। আমরা তো আমাদের সময় যেহেতু লিমিটেড, একটা নির্দিষ্ট সময় পরে 41-42 মিনিট হইলে পরে আমাদের ক্লাসটা অটো বন্ধ হয়ে যায়। আর তোমাদেরও নেক্সট আবার ক্লাস থাকে, এই জন্য সেকেন্ড টাইম আর জয়েন করার সুযোগ থাকে না। তো ঠিক আছে, চলো আমরা ক্লাস শুরু করে দিই। তোমাদের জি সাথে স্যার। আজকে আমি যেটা আলোচনা করব মনে মনে ধরে রেখেছি, সেটা হচ্ছে তোমাদের সাথে এই পর্যন্ত আমাদের সাধারণ জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান শুরু হয়েছে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব নগদান বই নিয়ে। আজকে আলোচনা করব নগদান বই, ঠিক আছে? নগদান বই স্যার এটা শুনলেই ভয় লাগে, অনেক কঠিন লাগে। এই যখন আগে কঠিন লাগছে, এখন দেখবা আস্তে আস্তে ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। যে কোনো জিনিস শুরুতে কঠিন লাগবে, তবে ভয় পাওয়া যাবে না। ভয় পাইলে স্যার হবে কি? কেমন জানি ঝামেলা ঝামেলা লাগে হ্যাঁ, এগুলা। অনেক পেঁচানো, হয়েছে কি, কন্টেন্ট, তারপর কি। হ্যাঁ শোনো, আগে যেমন শুনেছো, এখন আবার আমার কাছ থেকে কিছু শুনবা। আগে কিছু শিখেছো, এখন আমার কাছ থেকে আবার কিছু শিখবা। দেখবা দুইটা শিখা জি একসাথে স্যার। হইলে, দেখবা বিষয়টা সহজ হয়ে গেছে। তোমরা আগে তো কিছু না কিছু পারো, এখন আবার আমি যখন কিছু শিখাইতে পারবো ইনশাল্লাহ, তখন দেখবা দুইটা শিখা একসাথে হইলে বিষয়টা আর কঠিন থাকবে না। কথা বুঝতে পেরেছো? তবে একটা জিনিস মনে রাখবা, জি স্যার। কোনো কিছুকেই আগে থেকে ভয় পাওয়া যাবে না। ভয় পাইলে সেই ভয় তোমাকে এমন ভাবে আঁকড়ে ধরবে, তোমার মন থেকে ভয়টা ছুটবে না। তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে, তোমাকে বলতে হবে আমি পারবো। ওই স্টুডেন্ট যদি পারে, অন্য মেয়েরা যদি পারে, তারা যদি এ প্লাস পেতে পারে, আমিও পাবো ইনশাল্লাহ। তোমাকে সাহস থাকতে হবে। স্যার আমাকে এরকম ভয় আঁকড়ে ধরেছিল এসএসসি পরীক্ষায়, ম্যাথ এক্সামের সময়। এই ভয়টাকে তোমাকে জয় করতে হবে, প্রয়োজনে জি মাউন্টেন স্যার। ডিউ খেতে হবে, নাকি? জি স্যার। কথার কথা। হ্যাঁ মানে ভয়কে ধরে রাখা যাবে না, ভয়কে জয় করতেই হবে। ভয়ের কাছে হেরে গেলে তখন তুমি পরাজিত হবে এবং তুমি সামনে এগোতে পারবে না। এর জন্য যে কোনো ভাবে হোক আমাদের একবার চেষ্টা করব, দুইবার চেষ্টা করব, তিনবার চেষ্টা স্যার করব। আমি ভয়ে ভয়ে এখনো বিশদায় বিবরণী পারি না ভালো মতো। এই তো ছোটবেলায় পারো না, এখন বড় হয়েছে, এখন পারবা, তাই না? জি স্যার যখন ইনশাআল্লাহ। ছোটবেলায় ভাত খাইতে পারতা না, তখন তোমাকে কি খেতে হইতো? খিচুড়ি খেতে হইতো। মানে তোমার মা তোমাকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়া দিত। আস্তে বড় হয়েছো, পরে ভাত খাওয়া শিখেছো, মা ভাত খাওয়া শিখেছে, তারপরে নিজে নিজে খাইতে শিখেছো। হ্যাঁ, এখন এখন সিমের বিচও খাইতে পারো। সুতরাং জি স্যার। সুতরাং ওই বিশদ আয় বিবরণী আগে পারো নাই, এখন পারবা। এখন পুরো আর্থিক অবস্থার বিবরণী পুরোটা পারবা, আর্থিক বিবরণী পারবা ইনশাল্লাহ। আমাদেরকে পারতে হবে। স্যার, জি স্যার আমাদের ইনশাআল্লাহ। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে কি আছে? সেকেন্ড মানে পেপার ওটা কি অনেক কঠিন? সেকেন্ড পেপারের অঙ্কগুলো খুবই সহজ, ফার্স্ট পেপারের চাইতে সহজ। ফার্স্ট পেপারে 10টা অধ্যায় আছে, ও। সেকেন্ড পেপারে 10টা অধ্যায় আছে, বুঝছো? মানে দুই পেপারে 10টা 10টা 20টা অধ্যায় আছে তোমাদের জন্য। জি স্যার। স্যার এতগুলো কবে পড়বো? কেন, এই তো আমরা সময় তো পড়ে ড্যাং ড্যাং ফেলতেছি। করে চলে গেল। এই যে দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেলে দেখবা পরের অধ্যায়গুলো দ্রুত শেষ। দ্বিতীয় অধ্যায় মানে তো একটা অধ্যায় না এখানে, দ্বিতীয় অধ্যায় মানে এখানে 4টা হ্যাঁ 5টা অধ্যায়। জি স্যার, অনেক রকমের ম্যাথ গুলো আগে আমরা যেগুলো আলাদা আলাদা অধ্যায়ে করেছো, করতাম হ্যাঁ। ওগুলো এখন তোমরা আগে নগদান করেছো ক্লাস 9 অষ্টম অধ্যায়, জি স্যার। আর এখন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে করতেছো, তার মানে কি 8টা অধ্যায়দের ভিতরে ঢুকে আছে। সুতরাং আহ, সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। রেগুলার ক্লাস করতেছি আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে। আবার যদি কলেজ খুলে যায়, তখন তো সপ্তাহে ক্লাস হবে আমাদের 5টা। এখন তো ক্লাস করতে পারি আমরা 2টা, তাই না? জি স্যার। এখন তো স্যার ক্লাস কলেজ আর মনে হয় না খুলবে। এভাবেই চলবে।
এমনই তো লাগতেছে। অনেক তো মানে রেগুলারই মাইকিং করে যে করোনার জন্য প্রয়োজন ছাড়া বের হইতে না, মাস্ক ব্যবহার করতে, মানে এখন রেগুলার মাইকিং করতেছে, অনেক আমরা নাকি বাড়ছে করোনা। আমরা সচেতন থাকবো, সাবধান হব, এবং আমাদের জীবন জীবনযাত্রাও চলতে হবে, এবং আমরা সাবধান থাকবো, সাবধান থেকেই চলবো। জি স্যার। তো যাই হোক, তোমাদেরকে আমি বলবো অ্যাকাউন্টিং নিয়ে তোমরা কোনো ভয় পাবে না, ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এর জন্য তোমরা নিজেরা পরিশ্রম করবে, সাথে আমি তো সহযোগিতা করবো আল্লাহর রহমতে, দেখবা ইনশাল্লাহ অ্যাকাউন্টিং এ কোনো ভয় থাকবে না, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো দেখো যেটা স্যার দোয়া বলছিলাম, করবেন যাতে এইচএসসি তে A+ থাকে অ্যাকাউন্টিং এ। অবশ্যই থাকতে হবে, ইনশাল্লাহ অবশ্যই থাকতে হবে আল্লাহর রহমতে। শুধু অ্যাকাউন্টিং এ? না ওইটাতে তো লাগবেই, কিন্তু যে কমার্সে যেটা স্যার ওইটা কমার্সের বললাম। স্টুডেন্টদের এ প্লাস পেতে হলে অ্যাকাউন্টিং আগে পেতে হবে, অ্যাকাউন্টিং পাইলেই বাকিগুলো পাওয়া সম্ভব। আর কমার্স স্টুডেন্ট যদি অ্যাকাউন্টিং এ প্লাস না পায় তাহলে বাকিগুলো পাবে না, কারণ অ্যাকাউন্টিং হচ্ছে কমার্স স্টুডেন্টদের জন্য সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে আনন্দের সাবজেক্ট এবং আগ্রহের সাবজেক্ট। সুতরাং অ্যাকাউন্টিং যে ভালো পড়বে সে বাকিগুলো ভালো পড়বে। তো ঠিক আছে, আসো আমরা নগদান নিয়ে কিছু আলোচনা করি। নগদানের বিষয়টা হচ্ছে যে এখানে সকল প্রকারের কারবারের নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ হবে, সকল প্রকারের নগদ লেনদেন, অর্থাৎ কারবারের নগদান নামক যে সম্পদটা রয়েছে, এই নগদ সম্পদের যে যে কারণে হ্রাস বৃদ্ধি ঘটে সে সকল কারণগুলো এই নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে। নগদ লেনদেন লিপি সংগঠিত হওয়ার সাথে সাথে এটা নগদান বই লিপিবদ্ধ করা হয়, আর এই কারণে নগদান বইকে জাবেদাও বলা হয়। আবার নগদান বই যেহেতু মাস শেষে ব্যালেন্স নির্ণয় করা হয়, এটা ডেবিট দিক ক্রেডিট দিক থাকে, এবং এটা প্রতিনিয়ত লেনদেন লিপিবদ্ধ করার পরে আমরা একটা হিসাব কাল মানে একটা মাসের শেষে যেহেতু আমরা এটার উদ্ধৃত নির্ণয় করি, সেহেতু এটাকে খতিয়ানও বলা হয়। তাই নগদান বইকে খতিয়ানও বলা হয়, জাবেদাও বলা হয়, উভয়ই বলা হয়। এটা তোমাদের জন্য অবজেক্টিভ প্রশ্ন হতে পারে যে নগদান বইকে কি বলা হয়, জাবেদা, খতিয়ান, জাবেদা ও খতিয়ান উভয়ই, নাকি কিছুই বলা হয় না? সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে নগদান বই জাবেদা এবং খতিয়ান জাবেদা উভয়ই, উভয়ই বলা হয়। উভয়ই বলা হয়। এটাকে জাবেদাও বলা হয়। জাবেদা কেন বলা হয়? জাবেদা এই জন্য বলা হয় যে নগদ ডেবিট লেনদেন, ক্রেডিট নির্ণয় করতে হয়, নগদ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, নগদ লেনদেন লিপিবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে নগদান বই লিপিবদ্ধ করতে হয়। এখানে তোমার হিসাবের ওই ধারাবাহিকভাবে মানে ক্রমানুসারে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ জাবেদার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো এটার মধ্যেও আছে, সেই কারণে এটাকে জাবেদা বলা হয়। আবার সেম কথা যে খতিয়ান যেভাবে করা হয় নগদানটা সেভাবে করা হয়, খতিয়ানের বৈশিষ্ট্যগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এখানেও ব্যালেন্স নির্ণয় করা হয়, এখানে ডেবিট ক্রেডিট দুই ভাগে ভাগ করা হয়, এখানেও তোমার দেখা যাচ্ছে যে ওই যে জাবেদা পৃষ্ঠা লিপিবদ্ধ করা হয়, হ্যাঁ, ভাউচার নং, রসিদ নং এগুলো লেখা হয়। সুতরাং এটাকে খতিয়ানও বলা হয়। অতএব ফাইনালি সিদ্ধান্ত হচ্ছে যে নগদানকে জাবেদাও বলা হয়, খতিয়ানও বলা হয়, উভয়ই বলা হয়। খতিয়ান বলা। তো এই নগদান বই কারবারের ব্যাপ্তি মানে কারবারের প্রশস্ততা মানে কারবারের আয়তন, কারবারের লেনদেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে, কারবারের পরিধির উপর ভিত্তি করে নগদান বইকে কয়েকভাবে ভাগ করা হয়েছে। যেমন মনে করো 1 ঘরা নগদান, 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান, বহু ঘরা ও খুচরা নগদান। তাহলে মোটামুটি আমরা পাইলাম 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 2 ঘরা, 3 ঘরা 3 নগদান বই, ঘরা, বহু ঘরা, ঘরা বা খুচরা। খুচরা নগদান বই। এখানে ঘরার বিষয়টা হচ্ছে নামেও 4 প্রকার মনে হইলেও মূলত জিনিসটা একই। কারবারের শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ করার জায়গা হচ্ছে নগদান বই। অর্থাৎ যে কারবারের আয়তন ছোট, যে কারবারের লেনদেনের পরিমাণ কম,
শুধুমাত্র নগদের লেনদেন হয়ে থাকে, শুধু নগদ লেনদেন হয়ে থাকে, আর কোনো লেনদেন তার নেই, শুধু নগদ টাকার লেনদেন হয়। সেখানে এক ঘরে নগদ বই, অর্থাৎ শুধু নগদ টাকার একটা টাকার ঘর একটা থাকে, একটা টাকার ঘর থাকে, শুধু নগদ টাকার ঘর থাকে বিধায় এটাকে এক ঘরে নগদ বই বলে। আবার যে কারবারে নগদের পাশাপাশি চেকের মাধ্যমে লেনদেন করে, ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তাহলে তার টাকার আদান প্রদানটা নগদেও হয় আবার চেকেও হয়। আর তার কারবারটা একটু বড়, লেনদেনের পরিমাণও বেশি, এবং বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে তার নগদ প্লাস চেকের লেনদেন হয়ে থাকে। তখন সেক্ষেত্রে কারবারের প্রয়োজন পড়ে নগদের পাশাপাশি দুই ঘোড়া। ব্যাংকের হিসাব রাখার দরকার হয়। তাই ওই লেনদেনে টাকার ঘর থাকে দুইটা, নগদের টাকা একটা, ব্যাংকের টাকা একটা, নগদের টাকা একটা, ব্যাংকের টাকা একটা। ব্যাংকের টাকা। অর্থাৎ এই নগদান বইয়ে টাকার ঘর থাকবে কয়টা? দুইটা, নগদ টাকা ও ব্যাংকের টাকা। এর ব্যাংকের জন্য টাকা। এটাকে বলা হয় দুই ঘর নগদান বই। যখন কারবারের পরিধি আরো বেশি বড় হয়, লেনদেনের পরিমাণ বড় হয়, বেশি বড় বড় লেনদেন হয়, ধারে লেনদেন হয়, তখন ধারে লেনদেন হইলে ওই যে টাকা আদায় করার সময়, টাকা দেওয়ার সময় একটা ছাড় দেওয়ার বিষয় আসে, বাট্টার ব্যাপার আছে, নগদ বাট্টা। টাকা আদায় করার সময় ছাড় দিতে হয়, আবার টাকা দেওয়ার সময় ছাড় পাওয়া যায়। সেক্ষেত্রে এই ছাড়টাও লিখে রাখতে হয়। অর্থাৎ যে নগদান বইয়ে টাকার ঘর হয় তিনটা, নগদের টাকা, ব্যাংকের টাকা ও বাট্টা, নগদ টাকা, ব্যাংকের টাকা ও বাট্টা তিনটে লিপিবদ্ধ করা হয়, তাকে বলা হয় তিন ঘর নগদান বই। তাকে বলা হয় তিন ঘর নগদান বই। 3 ঘোড়া নগদান বই। তার মানে এক ঘর নগদান বই টাকার ঘর হবে কয়টা? একটা। সেটা কি টাকা? একটা নগদ টাকা। নগদ নগদ টাকা। টাকা। দুই ঘর নগদান বই টাকার ঘর হবে দুইটা, দুইটা। নগদ টাকা নগদ ও টাকা আর ব্যাংক টাকা। ব্যাংকের টাকা। তিন ঘর নগদান বই টাকার ঘর হবে কয়টা? তিনটা, তিনটা। নগদ টাকা, নগদ ব্যাংকের ব্যাংক ও টাকা ব্যাংক বাট্টা। টাকা। ও বাট্টা। বাট্টা। আর যে কারবারগুলো আরো পরিধি আরো বেশি বড়, যে কারবারে পরিধি অনেক বড়, তখন তারা নগদান বই দুই রকমের রাখে। একটা সাধারণ নগদান বই, আরেকটা ছোট ছোট খরচের জন্য, ছোটখাটো খরচের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট খুলে দেয়, আলাদা একটা হিসাব খুলে দেয়, যাকে বলা হয় খুচরা কেশিয়ার, খুচরা কেশ। তারা শুধু খুচরা লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখে। তো খুচরা লেনদেন লিপিবদ্ধ করার জন্য অনেকগুলো ঘর প্রয়োজন হয়। এই জন্য এটাকে বহু ঘরা বা খুচরা নগদান বই বলা হয়। অর্থাৎ একটা নগদান বইয়ে 2 টাকা, 5 টাকা, 10 টাকা লেনদেন লিপিবদ্ধ করলে নগদান বইয়ের তৈরি করাও কঠিন, হিসাব রাখাও কঠিন, এবং হিসাব মিলানো এটা জটিল ঝামেলা। এই কারণে ছোট ছোট লেনদেনগুলোর জন্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এইসব লেনদেনগুলোর জন্য একটা আলাদা লোক নিয়োগ দিয়ে দেওয়া হয়, তাকে বলা হয় খুচরা কেশিয়ার। তিনি ওই ছোট ছোট খরচগুলো আলাদা লিপিবদ্ধ করে রাখেন যে নগদান বই, তার নাম হচ্ছে খুচরা নগদান বই। পেটি কেশিয়ার বলা থাকে, পেটি কেশিয়ার বা খুচরা কেশিয়ার। তো আমরা এই ধরনের 4 প্রকার নগদান বই পাবো, যে এক ঘর নগদান বই, দুই ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, 3 ঘোড়া, ও বহু ঘোড়া খুচরা নগদান অথবা বই। খুচরা। ঠিক আছে? তো আচ্ছা। আমি তোমাদেরকে দেখো 3 ঘর নগদান বই যদি আলোচনা করি, তো 3 ঘরের মধ্যে এক ঘরের লেনদেনও আসবে, 2 ঘরের বিষয়টাও আসবে, 3 ঘরাটাও চলে আসবে। এই জন্য সরাসরি তোমাদের সাথে আমি 2 ঘরা আলোচনায় যাব না, 3 ঘরাটা দেখাবো। 3 ঘরা দেখালে 2 ঘরাটা অটোমেটিকলি হয়ে যাবে, কারণ এখানে নগদের লেনদেনও আসবে, ব্যাংকের লেনদেনও আসবে, আবার বাট্টা বাট্টার লেনদেন লেনদেনও আসবে। চলে আসবে। এর পরেও যদি তোমাদের কোনো গ্যাপ থাকে, কোনো প্রবলেম থাকে, আমার সাথে কথা বলবে, আমি তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেবো ইনশাল্লাহ। তো দেখো, তো আমি তোমাদের সামনে একটা উদ্দীপক নিয়ে আসছি। একটু উদ্দীপকে যাওয়ার আগে তোমাদের সাথে আমি আরেকটা কথা বলি, যে কারবারের সকল প্রকারের নগদ টাকার, যে তোমরা একটু আগে অঙ্ক করেছো, গত ক্লাস অঙ্ক করেছো নগদ প্রাপ্তি যাবে দা, নগদ প্রাপ্তির সোর্স তোমরা কয়টা পেয়েছো? টাকা প্রাপ্তির উৎস কটা পেয়েছো মনে আছে? স্যার 4টা। কি কি বলো তো জান্নাত? স্যার নগদে বিক্রয়, ও স্যার নগদে বিক্রয় করলে, হুম, তারপরে অন্যান্য হিসাব, প্রাপ্য হিসাব, আর তিনটেই। অন্যান্য হ্যাঁ, তিনটেই ছিল একটা জান্নাত। কি- ও
স্যার তিনটাই ছিল। হ্যাঁ, তিনটাই। একটা হলো নগদ বিক্রয়, দেনাদার, আর বাকি সবগুলোকে বলা হয় একসাথে অন্যান্য। এই মোট তিনটা। আচ্ছা স্যার। তো খেয়াল রাখবা, এই তিনটা সোর্স থেকে যদি টাকা যে আমরা পাবো, এই সকল প্রাপ্তিগুলো আমরা নগদান বইয়ের ডেবিট দিকে লিপিবদ্ধ করব। এগুলো আবার নগদ প্রাপ্তি। আবার নগদ প্রদানের খাত হচ্ছে তিনটা: নগদে ক্রয়, পাওনাদার ও অন্যান্য। তাই এই নগদ প্রদানের যত লেনদেন আসবে, সেই সকল প্রদানগুলো আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। এমন কিছু লেনদেন আছে যে লেনদেন কারবারের মধ্যে হবে, কিন্তু কারবারের নগদ টাকার আগমনও ঘটে না, নির্গমনও ঘটে না, অর্থাৎ টাকা আসেও না, টাকা যায়ও না। এরকম লেনদেন আছে, এটাকে বলা হয়। স্যার এটা ওই যে হ্যাঁ, কি জানি বলে না? আমি বলি, খেয়াল করে শোনো। যেমন মনে করো, Yes. কারবারের টাকা। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ফারজানা, অনেক লেট। হ্যাঁ, খেয়াল করো, যেটা বলতেছিলাম, যেমন কিছু লেনদেন আছে যে লেনদেনে আসলে কারবারের মধ্যে টাকার আগমনও ঘটে না, নির্গমনও ঘটে না। কারবারের টাকার শুধু স্থান পরিবর্তন হয়, জায়গাটা শুধু চেঞ্জ হয়। যেমন মনে করো, কারবারের যদি ক্যাশ টাকা থাকে, সারাদিন ব্যবসা করার পরে সেই ক্যাশ টাকা, বা সারাদিন যদি ক্যাশ টাকা অনেক আমদানি হয়, তখন কারবার সেই টাকাগুলো নিরাপত্তার জন্য, তার ব্যবসার সেফটির জন্য সেই টাকাগুলো ব্যাংকে জমা রাখে। কোথায় জমা রাখে? ব্যাংকে ব্যাংকে। ব্যাংকে জমা রাখা মানে টাকা কোথাও চলে যাওয়া? না স্যার। চলে যায় না, টাকাটা কারবারেরই থাকে, শুধু ঘরে না রাখা, মানে কারবারের ক্যাশে না রেখে টাকাটা ব্যাংকে ব্যাংকে রাখা রাখা হলো। টাকাটা কিন্তু কারবারেরই, এটাকে কারবার কোথাও টাকা চলে যাওয়া বলা হয় না, শুধু স্থান পরিবর্তন হয়। অর্থাৎ ঝুঁকি ঝুঁকি তো কথা চিন্তা করে, যে চুরি ছিনতাই। স্যার কথা শোনা যাচ্ছে না কেন? তুমি কথা শুনতে পাচ্ছ না ফারজানা? ওর মেবি নেটের প্রবলেম স্যার। ফারজানা, কি আমায় শুনতে পাচ্ছ তুমি? স্যার কথা কেটে কেটে আসে। ও, তোমার এখানে হয়তো নেট একটু প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, তুমি একটু জায়গা চেঞ্জ করে বসো। স্যার আপনার বাসায় কি কারেন্ট নাই? স্যারের সব ঠিক আছে, তো নেটের প্রবলেম। ফারজানা, তুমি যেখানে বসছো এখান থেকে একটু চেঞ্জ হয়ে বসো, একটু খোলা জায়গায় বা জানালার কাছে, এরকম জায়গায় বসো। হ্যাঁ, খেয়াল করো, যেটা বলতেছিলাম, যে এই যে টাকাটা ব্যাংকে জমা দেওয়া হলো, আবার যখন কারবার তার টাকার প্রয়োজন পড়ে ব্যাংক থেকে সে টাকা উঠায় নিয়ে আসে কারবারের প্রয়োজনে, এই টাকাটা কি অন্য কারো টাকা আনলো না কারবার নিজের টাকায় নিয়ে আসছে? নিজের টাকাই। নিজের টাকায় নিয়ে আসছে। তো এরকম লেনদেনকে, যে ব্যাংকে জমা দেওয়া আর কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উঠানো, কথাটা আমি স্পষ্ট করে খেয়াল করো, আমি কি বলতে চাচ্ছি, যে কারবারের টাকা ব্যাংকে জমা রাখা আর কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উঠাই নিয়ে আসা, এই দুইটা লেনদেন নগদান বইয়ে দুই দিকে লিপিবদ্ধ করা হয়। একটা লেনদেন দুই দিকে লিপিবদ্ধ করতে হয়। যখন টাকাটা নগদে টাকা ব্যাংকে জমা দেওয়া হয়, তখন কারবারের নগদ টাকাটা কমে যায়, ব্যাংকের টাকাটা বেড়ে যায়। সেজন্য ব্যাংকে জমা বেড়ে যায় বিধায় ডেবিট দিকে লিখতে হয় ব্যাংকের ঘরে। শোনা যায়, আমি শুনতে পারতেছি না। ফারজানা, স্যার ফারজানা বলো। ফারজানা, তোমার প্রবলেম হচ্ছে ক্লাস শুনতে? জি স্যার। তোমার কি ক্লাস কথা শুনতে প্রবলেম হচ্ছে? জি স্যার, কারণ আমার বাসায় কারেন্ট নাই তো 2 দিন ধরে, এমবি ভরার জন্য মেবি এমন হচ্ছে তুমি স্যার। একটা কাজ করো, তুমি জায়গাটা চেঞ্জ করে বসো, যেখানে বসছো এখান থেকে একটু ফাঁকা জায়গায় বা ওই যে জানালার কাছে, এরকম জায়গায় বসো। ওকে ওকে স্যার। ওকে, ফাইন। দেখ, আমি যে কথা বলছিলাম, যে লেনদেনগুলোকে দুই দিকে লিখতে হয়, একদিকে ব্যাংকের ঘরে, আরেকদিকে নগদের ঘরে। ডেবিট দিকে ব্যাংকের ঘরে, ক্রেডিট দিকে নগদের ঘরে। আবার
যদি ব্যাংক থেকে টাকাটা উঠে নিয়ে আসা হয় কারবারের নিজের প্রয়োজনে, কারবারের প্রয়োজনে, তাহলে ব্যাংকের জমাটা কমে যায়, মানে ব্যাংক সম্পদরা হ্রাস পায়, ব্যাংক জমা নামক যে সম্পদরা রয়েছে সেটা হ্রাস পায়, তখন ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখতে হয়। টাকাটা কোথায় আসে? কারবারের মধ্যে আসে। কারবারের মধ্যে আসলে কারবারের নগদ নামক যে সম্পদ রয়েছে, নগদান হিসাব, এই নগদ সম্পদরা বৃদ্ধি পায়, তাই ডেবিট দিকে নগদের ঘরে লিখতে হয়। ঠিক আছে? তার মানে তোমরা বুঝতে পেরেছো যে একটা লেনদেনই দুই দিকে দুই ঘরে লিখতে হয়, একটা লেনদেন দুই দিকে দুই ঘরে লিখতে হয়। ঠিক আছে? তোমরা স্যার ওইটা কন্টেন্ট কি হবে একটু শর্ট করে বলা যাবে? আমি বলবো, আগে কথা আগে ক্লিয়ার হও যে দুই দিকে লেখা হয়, এটা বুঝছো কিনা? জি স্যার এটা বুঝছি, তাহলে একটু বড় বড় লাগতেছে। না, আমি তো বড় করে বলতেছি তোমাদের বোঝানোর জন্য, আমি শর্ট করে বলবো। আগে এটা জানো যে লেনদেনটা দুই দিকে লিখতে হয়, এটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার দুই দিকে লিখলে তো কন্টেন্টই। হ্যাঁ, তখন আমরা বলবো যে লেনদেন নগদান বইয়ের দুই দিকে লেখা হয়, একদিকে নগদের করে আরেকদিকে ব্যাংকের করে, ওই লেনদেনকে বলা হয় কন্ট্রান্টি। দেখো এবার ছোট ছোট হয়েছে কিনা জান্নাত? না স্যার এটা বলিনি, মানে বললাম কন্টেন্ট কি হবে ওইটা একটু শর্ট করে বলুন। কন্ট্রান্টি হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার দুই দিকে যদি নগদে লেখা হয় তাহলে ওইটা ওইটা কন্ট্রান্টি না, এই জন্য আমি শর্ত জুড়ে দিয়েছি, একটা লেনদেন দুই দিকে লিপিবদ্ধ হবে, একদিকে নগদের করে আরেকদিকে ব্যাংকের করে, অথবা এইদিকে ব্যাংকের করে আরেকদিকে নগদের করে, ওইটা হবে কন্ট্রান্টি। এটাকে চিনে রাখার জন্য আর আমরা স্যার যদি একদিকে নগদ আরেকদিকে বাট্টা হইলো, না বা এরকম একদিকে ব্যাংক হলো আরেকদিকে বাট্টা হলো, তখন? না না এরকম শুধু বাট্টা হবে না, হয় নগদ আর ব্যাংক হবে, ব্যাংক আর নগদ হবে, বাট্টা একদিকে নগদ আচ্ছা একদিকে, এরকম লেনদেন কখনো হয় না। হ্যাঁ, এরকম লেনদেন হওয়ার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা। তাহলে খেয়াল করো, দুই দিকে দুই করে হইতে হবে, একদিকে নগদের করে আরেকদিকে ব্যাংকের করে, তাহলে এটা হবে কন্ট্রান্টি। এই কন্ট্রান্টিকে চিনে রাখার জন্য আমরা খতিয়ান পৃষ্ঠার করে আমরা লিখে রাখবো সি অথবা ক। সিএ। ইংরেজিতে সি লিখতে পারি, দন্তাস্ব রসিকার সি লিখতে পারি, শুধু ক লিখে রাখতে পারি। এটা চিনে রাখার জন্য কন্ট্রান্টি, এটাকে বলা হয় বিপরীত দাখিলা। কি দাখিলা? বিপরীত বিপরীত দাখিলা। দাখিলা। এটা চিনে রাখবো সি দিয়ে বা ক লিখে। আর ফারজানা শোনো, যে লেনদেন গুলো, সবাই শোনো, মানে ফারজানাকে বলছি যেহেতু ফারজানা প্রশ্ন করেছিল, যে লেনদেন গুলো নগদান বইয়ের দুই দিকে একই ঘরে লেখা হয়, অর্থাৎ নগদের ঘরে লেখা হয়, ডেবিট দিকেও নগদের ঘরে, ক্রেডিট দিকেও নগদের ঘরে, জি স্যার ডেবিট দিকে নগদের ঘরে, ক্রেডিট দিকেও নগদের ঘরে, এটাকে বলা হয় রিভার্স এন্ট্রি, পাল্টা দাখিলা। এটাকে লেখা হয় আর, এটাকে চিহ্নের জন্য লিখে রাখতে হয় আর, রিভার্স এন্ট্রি, পাল্টা দাখিলা। স্যার কি স্যার আরেকবার বলেন। এটা বলে রিভার্স, জি রিভার্স এন্ট্রি মানে পাল্টা দাখিলা, পাল্টা। ও পাল্টা দাখিলা। ঠিক আছে? এটাকে লিখতে হয় ইংরেজিতে আর লিখে রাখতে হয় চিনার জন্য, পাল্টা দাখিলাকে আর, আর মানে রিভার্স, এটা কন্ট্রা নয়। বুঝছো না বুঝো নাই? আমি জি স্যার আমি তোমাদের যদি উদাহরণ দিয়ে বলি, যে আমি যদি বলি যে ফারজানার কাছ থেকে টাকা পেয়ে সোহাগীকে দেওয়া হলো, জাবেদা লেনদেন কটা হয়েছে? এখানে লেনদেন স্যার হয়েছে দুইটা। কয়টা? দুইটা। প্রথম লেনদেনটা কি? ফারজানার কাছ থেকে টাকা নিছে, জাবেদা কি হবে? যাবে তো হবে ফারজানা হিসাব না নগদান হিসাব না, ডেবিট ফারজানা নগদান ডেবিট ফারজানা ক্রেডিট হবে। নগদান ডেবিট, ফারজানা ক্রেডিট। তাহলে ডেবিট দিকে নগদের ঘরে বসবে, নাম হবে কি? ফারজানা হিসাব। নাম হবে কি? ফারজানা হিসাব। ডেবিট দিকে কোন ঘরে বসবে? নগদে। কারণ নগদ টাকা পেয়েছি, আবার সোহাগীকে দিয়েছি, এবার কি জাবেদা হবে? ওইটা সোহাগী হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কোন দিকে বসবে? তাহলে ক্রেডিট দিকে বসবে। কোন ঘরে? নগদের ঘরে। কোন ঘরে? কারণ এখানে নগদান ক্রেডিট হয়েছে, সোহাগী হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট হয়েছে,
ক্রেডিট দিকে নগদের ঘরে বসবে। তার মানে কি দুই দিকেই কোন ঘরে বসলো? নগদের ঘরে বসলো। ডেবিট দিকেও নগদের ঘরে বসলো, ক্রেডিট দিকেও কি নগদের ঘরে বসলো। বুঝছো না বুঝো নাই? স্যার আরেকবার বলবেন, আমার বাবা কল দিয়েছে তো ক্লাসটা মিউট হয়ে গেছে। আমি আবার বলছি, খেয়াল করে শোনো। বলছি যে আমরা পাইলাম ফারজানার কাছ থেকে পেয়েছি, লিখছিলাম নগদান ডেবিট, ফারজানা ক্রেডিট। ডেবিট দিকে নগদের ঘরে নাম হচ্ছিল ফারজানা। আবার সোহাগীকে দিয়েছি, সোহাগী ডেবিট, নগদান ক্রেডিট। ক্রেডিট দিকে লিখছি নগদের ঘরে, নাম দিয়েছি সোহাগী। তাহলে দুই দিকে কোন ঘরে বসলো? নগদের ঘরে বসলো। নগদের ঘরে। এটাকে বলা হয় রিভার্সালিটি। ওকে স্যার। তোমরা কি সবাই বুঝছো? জি স্যার। আর এটা এবার নতুন জি স্যার। জান্নাত কিছু বলছিল? জান্নাত এটা এই মানে এইচএসসি তে নতুন মানে স্কুল লাইফে এটা করিনি। মানে না এটা না, ছিল। স্কুলে তো সব শিখবা না, আজ একটু বড় হচ্ছ, একটু বেশি শিখতে হবে না? শিখার পরিধি একটু বাড়বে না? হ্যাঁ স্যার, পড়াশোনার ক্ষেত্রে বড় হয়ে যায়, কিন্তু যখন নুনু গেছে তখন তুমি এখনো ছোট, কিছু বললে তুমি এখনো ছোট। তোমরা তোমরা তো যখন বলো অনেক বেশি বলে ফেলো, এই জন্য তোমাকে এই করার জন্য সেটাকে ছোট বলা হয়। মানে তুমি ওই কথাটা জায়গায় পৌঁছো নাই, বুঝছো না? এই জন্য হ্যাঁ যাক, খেয়াল করো। এখন তুমি মনোযোগ দাও, যেটা বলছিলাম যে রিভার্সিটি বুঝছো? জি স্যার। আর কন্ট্রায়েন্টি তো তোমরা আগে জানো যে ব্যাংকে জমা দেওয়া হলো। আমি একটু আগে বলেছি ব্যাংকে জমা দিলে টাকা ব্যাংকে জমা হয়, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট দিকে হয় ব্যাংকের করে, ক্রেডিট দিকে হয় নগদের করে। আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, যাবে তো হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট দিকে নগদের করে, ক্রেডিট দিকে ব্যাংকের করে। এরকম লেনদেনকে বলা হয় কন্ট্রায়েন্টি, বিপরীত দাখিলা। একটাকে বলা হয় পাল্টা দাখিলা, একটাকে বলা হয় বিপরীত। পাল্টা মানে কি সেম ঘর দুই দিকে, আর বিপরীত মানে কি এটা বিপরীত, নগদ আর ব্যাংক, এই জন্য বলা হয় বিপরীত। আর পাল্টা হলো সেম ঘরে দুই দিকে। নিশ্চয় তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো? ইয়েস স্যার। স্যার ব্যাংক জমা দিতে চাবিটা কি হবে? ব্যাংক বলো জান্নাত কি বলতে? ব্যাংক জমাতিরিক্তের, ব্যাংক জমাতিরিক্তের সরাসরি জাবেদা নেই। জাবেদা এরকম, তুমি ব্যাংক থেকে টাকা উঠাইলা, তখন তোমার জাবেদা নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। যখন জমা উঠে ব্যাংক ক্রেডিট হতে গিয়া তোমার ব্যাংকের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে, মানে জমা চেয়ে উত্তোলন বেশি হয়ে যাবে, সেটা কি ব্যাংক জমাতিরিক্ত বলা হয়। সেটা তোমার জন্য দায় হয়। জমাতিরিক্তের কোনো জাবেদা নেই, জাবেদা হচ্ছে ব্যাংকে উঠানো টাকা, ব্যাংক থেকে উঠানো হলো, এটা জাবেদা হবে। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওই লেনদেনটি যখন তুমি ব্যাংকের খতিয়ানে বসাইবা, তখন যখন ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে, এই ক্রেডিট ব্যালেন্স কি বলা হয়? ব্যাংক জমাতিরিক্ত। তুমি কি বুঝছো না বুঝো নাই জান্নাত? স্যার আরেকবার বলেন, বুঝি নাই। আমি আবার বলি, ব্যাংকে টাকা জমা দিলা, কি জাবেদা লিখবা? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ব্যাংক থেকে টাকা উঠানো হলো, ব্যাংক থেকে উঠানো হলে যাবে কি লিখবো? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই জমা দেওয়া আর উঠানোর ক্ষেত্রে যদি উঠানোটা বেশি হয়ে যায়, যেটুকু বেশি উঠাইলাম এটা খতিয়ান করলে পাওয়া যায় যে বেশি উঠাইলাম নাকি কম উঠাইলাম। খতিয়ান করলে যদি টাকা আমার বেশি উঠাই ফেলি, তাহলে ব্যাংকের খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স বের হবে। ওই ক্রেডিট ব্যালেন্সটা কি বলা হয়? ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে? বুঝছো ফারজানা? জি স্যার। ওকে ফাইন। তো দেখো আমি আলোচনা সংক্ষেপ করে আনছি, তোমাদের জন্য একটা উদ্দীপক দিচ্ছি। দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, এই উদ্দীপকটার আলোকে তোমরা একটা নগদান বই করার চেষ্টা করবা। দেখো আমি এখানে বলেছি প্যারাগন ট্রেডার্সের 2020 সালের মার্চ মাসের লেনদেনগুলো ছিল নিম্নরূপ: নগদ উদ্বৃত্ত 80,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স। এই ব্যালেন্সটা নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে, ব্যালেন্স বিডি নামে, ব্যালেন্স বিডি নামে। নগদ উদ্বৃত্ত ডেবিট দিকে বসবে, এটাও ব্যালেন্স বিডি নামে, নগদান বই ডেবিট দিকে বসবে।
নগদে পণ্য বিক্রয়ে তোমরা জাবেদা জানো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এটা ডেবিট দিকে বসবে নগদের করে, নামটা লিখবো আমরা বিক্রয় হিসাব, নামটা দিব বিক্রয় হিসাব। জানাদের মনে একটু প্রবলেম হচ্ছে নেটে কথা বলতে নাকি? পাঁচ তারিখে, হ্যাঁ বলো। হ্যাঁ জান্নাত, তোমার কথা আসছে জান্নাত না। তুই হ্যাঁ, চ্যাট বক্সে লিখতে পারিস স্যারকে। না হ্যাঁ। স্যার আমার তো কোনো কিছু যদি বলতে চাও তাহলে তুমি মেসেজ করে দাও। না স্যার আমি তো প্রবলেম হচ্ছে না। হচ্ছে না? ঠিক আছে তাহলে ভাই। 5 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, এটাকে বলছিলাম কন্ট্রাক্টে যাবে, হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। না দুই দিকে বসবে, একদিকে ব্যাংকের করে আরেক দিকে নগদের করে। আমি তোমার একটা লেনদেন শুধু এখানে বলে দিব। 8 তারিখ এমদাদকে তার দেনার 5% বাট্টা বাদে 9,500 টাকা চেকে পরিশোধ করা হলো। তোমরা আমাকে উত্তর দিবা এই 9,500 টাকা কি বাট্টা দেওয়ার আগে না বাট্টা বাদ দেওয়ার পরে? স্যার বাট্টা বাট্টা পরে। বাদ দেওয়ার স্পষ্ট বলা আছে বাট্টা বাদ দেওয়ার পরে। এরকম পরে। লেনদেন যদি দেওয়া থাকে এখানে তোমাকে বাট্টা বের করতে হবে এভাবে, যেহেতু 5% বাট্টা বাদে 9,500 টাকা, সুতরাং এখানে 5% বাট্টা দেওয়া যায়। আর 5% মানে হচ্ছে 100 টাকার মধ্যে 5 টাকা। 5% কথার অর্থ হচ্ছে 100 টাকার মধ্যে 5 টাকা বাট্টা। তো যেহেতু 100 টাকার মধ্যে 5 টাকা আমি ছাড় দিয়েছি, তাহলে তাকে আমি টাকা দিয়েছি 95 টাকা, 95% টাকা। তাহলে আমার এই 9,500 টাকা হচ্ছে 95% টাকা। আমরা যদি বাট্টা বের করি, এই 9,500 টাকাকে 95 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব, তাহলে বাট্টা পাওয়া যাবে। 9,500কে 95 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ দিব, তাহলে বাট্টা পাওয়া যাবে। তাহলে বাট্টা আসবে তোমার 500। তখন তোমার জাবেদা লিখতে হবে প্রদেয় হিসাব অথবা এমদাদ হিসাব ডেবিট। যেহেতু চেক দিয়েছি তাই ব্যাংক হিসাব ক্রেডিট 9,500 আর বাট্টা হিসাব ক্রেডিট 500। ক্রেডিট দিকে গিয়ে লিখবো আমরা নগদের ঘরে ব্যাংকের ঘরে 9,500 আর বাট্টার ঘরে লিখবো 500। মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো 10 তারিখ নগদ উত্তোলন 2,000 টাকা, পণ্য উত্তোলন 500 টাকা। নগদ উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এটা মালিকে উত্তোলন করেছে। আর পণ্য উত্তোলন যেহেতু নগদ টাকা নয়, এটা নগদান বই অন্তর্ভুক্ত হবে না। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটা নগদ লেনদেন নয়, এটা নগদান বই অন্তর্ভুক্ত হবে না। নগদে কম্পিউটার ক্রয়, এটা আসবে। কম্পিউটারকে বলা হয় অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট। স্যার অবচয় ধার্য করা হলো, এটা কিভাবে বসবে? এটা নগদান বই এটা আসবে আসবে না, না। এটা নগদ লেনদেন নয়। এটা জাবেদা ও দুই আচ্ছা। লিখতে পারো, অবচয় ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, এটা একটা, অথবা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এটাও লিখতে পারো। কিন্তু স্যার এটা জাবেদা না, জাবেদা সরি নগদান, নগদানে আসবে নগদান না, না। নগদানে আসবে না, কারণ এটা নগদ লেনদেন নয়। ঠিক আছে। আলী ট্রেডার্স হতে প্রাপ্তি 8,500 টাকা, বাট্টা প্রদান 500 টাকা। ওই সেম আগের মতো লিখবো, নগদান ডেবিট 8,500, বাট্টা ডেবিট 500, আলী ট্রেডার্স ক্রেডিট 9,000। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। এই ব্যাংক সুদের বিষয়টা তোমাদেরকে আমি আগামী ক্লাসে আরো ডিটেইলস ক্লিয়ার বুঝাবো। আজকে আমাদের সময় 1 মিনিটের কম সময় আছে, তো তোমরা এই অঙ্কটা বাসায় করবা। দেখো 3টা প্রশ্ন আছে এখানে। প্যারাগন ট্রেডার্সের যে সকল লেনদেন অন্তর্ভুক্ত হবে না তার জাবেদা, 3 ঘর নগদান বই আর নগদ প্রদান জাবেদা। তোমরা এই কাজটা বাসায় করবা। দেখো আমি এখানে যদিও করে দিয়েছি, তোমরা এখান থেকে হেল্প নিতে পারবা আর পরে নিজেরা করবা প্রদান জাবেদা। ঠিক আছে। জি স্যার। তো ঠিক আছে, তাহলে যদি করা প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। সকল স্যার নগদ প্রদান জাবেদাটা একটু দেখান স্যার। তোমরা, আমি তো ক্লাস দিয়ে দিব, তোমরা এখান থেকে হেল্প নিতে পারবা, নিজেরা করতে পারবা।
আর ব্যাংক সুদ মঞ্জুর আর বাট্টার বিষয়টা আগামী ক্লাসে আরো ইনশাআল্লাহ আলোচনা করব। ব্যাংক সুদ মঞ্জুরের ওকে বিষয়। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।